আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাস্টের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ম্যাথ পোর্শনের কোয়েশ্চেনগুলোর পুরোটুকুর সলিউশন দেখব। তো সাস্টের কোয়েশ্চেনের একটা বিশেষত্ব হচ্ছে এইখানে কিন্তু প্রতিবারেই আসলে বেশ কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকে। ট্রিকি বলতে কীরকম, যে কোয়েশ্চেনের মাঝে সার্টেইন একটা পয়েন্ট থাকে বা সার্টেইন কিছু অবজার্ভ করার মতো থাকে, যেইটা অবজার্ভ করতে পারলে আমাদের আসলে অনেক কেসেই কোয়েশ্চেনটা একদম খাতা কলমে প্রপার ক্যালকুলেশন করে সলভ করার প্রয়োজনও পড়ে না, জাস্ট দেখেই অ্যান্সারটা বলে দেওয়া যায়। বা আমরা এভাবে বলতে পারি যে ওইটার সলভিং অ্যাপ্রোচটা খুব ইজি মনে হয়, খুব ইজিলি ফাইন্ড আউট করা যায়। তো এই যে বেশ কিছু ট্রিকি কোয়েশ্চেন ইনক্লুড করা, এইটার কারণেই কিন্তু মূলত সাস্টের কোয়েশ্চেনগুলো আসলে স্ট্যান্ড আউট করে। তো এখন ট্রিকি কোয়েশ্চেন বলতে আমি মূলত কি মিন করতেছি, একটা ছোট্ট এক্সাম্পল দেই। হ্যাঁ, ধরে নাও তোমাকে বলে দেওয়া আছে যে এ একটা 3x3 ক্রমের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তারপরে বলা হলো যে এইটার মাঝে এই প্রপার্টিটা সে মেনটেন করে, ওই প্রপার্টিটা মেনটেন করে, আবার এই জিনিসটা সে দেখায়। তো এইভাবে করে বেশ কিছু তথ্য পেঁচিয়ে দিয়ে জিনিসটাকে দেখতে মনে হলো যে সেই জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে, এটা সলভ করতে হয়তো আমার অনেক সময় লাগবে। কিন্তু সবশেষে তোমাকে এই বেশ কিছু জিনিসপত্র একটু পেঁচিয়ে দিয়ে জিনিসটাকে দেখতে কমপ্লেক্স মনে হচ্ছে এরকমভাবে প্রেজেন্ট করে ফাইনালি তোমাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা এই এ ম্যাট্রিক্সটার ট্রেসের ভ্যালু কত হবে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি যে যে কোনো একটা ম্যাট্রিক্স বক্রপ্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়া মানেই হলো ওইটার ক্ষেত্রে কি হবে, ওটার মুখ্য কর্ণ বরাবর সব ভুক্তিগুলো শূন্য হবে, অর্থাৎ এটার ট্রেসের ভ্যালু অফকোর্স 0 হবে। তো এইখানে এই যে মাঝে যে 2-3টা লাইনে বেশ কিছু তথ্য পেঁচিয়ে দিয়ে তোমাকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হলো, এইখানকার কেসে আমাদের মূলত কি দরকার, একটু ঠিকঠাক অবজার্ভ করা দরকার, আমাদেরকে একটু ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে, জিনিসগুলো নোটিস করতে হবে ভালো মতো। তো এই ভিডিওটার কেসে আমরা যেভাবে সামনে অ্যাপ্রোচ করব সেটা প্রথমে একটু বলে নিই। আমি মূলত যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথমেই এই যে এখানকার প্রবলেম স্টেটমেন্টটা পুরোপুরি গো থ্রু করব, তারপর সবগুলো অপশন দেখব। এটুকু করার পরে আমি ডিরেক্ট একদম হাতে কলমে ক্যালকুলেট করে কি কি আসে না আসে সেটাতে যাব না। তার আগে বরং আমি শুরুতেই এই জিনিসটা বলে নেওয়ার ট্রাই করব যে আচ্ছা দেখো এইখানকার কেসে প্রবলেমে তো এটা বলে দেওয়া আছে, আমার এইটা দেখে থট প্রসেস কি, আমি অ্যাজ আ স্টুডেন্ট থাকলে কিভাবে চিন্তা করতাম, আমার কি মনে হতো, আমার আসলে কোনো একটা সার্টেন প্রবলেমের কেসে আমার মতামত কী, যে আচ্ছা এইটার কেসে হয়তো বা এইভাবে আগালে সহজ হতে পারে, এইভাবে আগালে আমরা কুইকলি আনসারটা পেয়ে যেতে পারি। এই যে এই ব্যাপারগুলো অর্থাৎ থট প্রসেস সংক্রান্ত ব্যাপার এবং এইটার সলিউশন কীরকম হতে পারে, কোন দিকে যেতে পারে, এই সংক্রান্ত কথাবার্তা শুরুতে আমি জাস্ট মুখে বলে নিব। এখন এমন হতেই পারে যে দেখা গেল আমি কোনো একটা প্রবলেম গো থ্রু করলাম, তারপরে বললাম এইটার কেসে তো এরকম এরকম দেওয়া আছে, তো এইখানে যদি আমরা এভাবে আগাই তাহলে তো এরকম উত্তর আসবে, তো এইখানে আমাদের অপশন সি হবে। এটা বললাম, এইটা বলার পরে তখন দেখা গেল তুমি সেই জিনিসটা পুরোপুরি বুঝো নাই বা কোনো একটা পয়েন্ট ধরতে পারো নাই। তো সেই ক্ষেত্রে আমি আসলে যা বলছি ওইটার যে কোর পার্টটুকু, কোর আইডিয়াটুকু আমি এখানে লিখেও দেখাবো, সমস্যা নেই। এখানে তুমি যদি আমি মুখে বলার পরে পুরোটা বুঝে যাও তাহলে তো খুব ভালো, আর যদি নাও বুঝো স্টিল আমরা যখন লিখবো ইনশাল্লাহ তখন বুঝে যাবা। এখন কথা হচ্ছে তোমাদের অ্যাজ আ স্টুডেন্ট কোন পয়েন্টটা পিক করতে হবে এখানকার কেস, খুবই মনোযোগ দিয়ে একটু শোনো, এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হলো তুমি যখনই এই ভিডিওটা দেখতেছো সবসময় প্রত্যেকটা প্রবলেমের কেসেই খেয়াল রাখবা যে যখনই প্রবলেমটা আসতেছে, প্রবলেমটা যখনই ফেস করতেছো, তুমি এটা দেখতেছো কোয়েশ্চেনটা আর অপশনগুলো, তারপরে তুমি নিজে চিন্তা করবা যে আচ্ছা আমি আমি আসলে যখন পরীক্ষা দিচ্ছি তখন যদি আমাকে এই কোয়েশ্চেনটা দেওয়া হতো আমি কিভাবে সলভ করতাম, এইটা প্রথমে আগে ঠিক করে নিবা। তারপরে তারপরে এইখানে এইটা শুনবা যে আচ্ছা আমি এখন নিজে কি বলতেছি। প্রথমে তুমি চেক করবা যে আচ্ছা অ্যাজ আ স্টুডেন্ট তুমি কি করতা, তারপরে আমারটা শুনবা যে আমার থট প্রসেস কি বলতেছে। এরপরে দেখবা যে আচ্ছা এইটার এই দুইটার জিনিসের মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা। যদি ডিফারেন্স থেকে থাকে তাহলে আসলে ওই থট প্রসেসের জায়গায় কোন জিনিসটা আসলে বেশি অপটিমাম সলিউশন কোনটা, কোনটা আমাদের ইজিলি খুব ইজিলি প্রবলেমটা সলভ করতে হেল্প করতেছে, কোনটার কেসে খুব ইজিলি কুইকলি জিনিসটা সলভ করা যাচ্ছে, জাস্ট দেখিয়ে বলে দেওয়া যাচ্ছে, এইরকম ব্যাপারগুলো। অর্থাৎ তোমাকে এইখানে তোমার থট প্রসেসের বাইরেও অন্যান্য যে থট প্রসেস থাকতে পারে এবং সেটার মাধ্যমে যে সমাধান খুব কুইকলি খুব ইজিলি হতে পারে, সেই ব্যাপারগুলো পিক করা ট্রাই করতে হবে। এই জিনিসটা আমরা অনেক কেসে করি না। অনেক কেসে দেখা যায় আমরা অনেক প্রবলেম সলভ করতেছি, কিন্তু এই প্রবলেমগুলোর কেসে এইগুলোকে যে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা যায়
এবং বিভিন্ন থট প্রসেস দেখার ফলে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে কোনো প্রবলেম দেখা যেত যে তোমার অনেক লেন্দি ওয়েতে তুমি সলভ করতা, ওটা যে ডিফারেন্টলি চিন্তা করা যায় এই জিনিসটা তোমার মাথায় আসেনি, না আসতেই পারে, খুব স্বাভাবিক। তো সেই কেসে এই যে এই চিন্তার বিভিন্ন ধরন, বিভিন্ন আলাদা আলাদা থট প্রসেস, এইগুলো একটু দেখে নেওয়া ভালো এবং এগুলো দেখার পরে সেই জিনিসগুলো পিক করতে হবে যে আচ্ছা এই প্রবলেমটা তো আমি নিজে সলভ করলে এভাবে করতাম, ভাইয়া আমাকে এইভাবে বললো, এইভাবে চিন্তা করতে শেখালো, এইভাবে ইজি হচ্ছে, তো আমার ওই জিনিসটা অবশ্যই নোট ডাউন করতে হবে, ওইটা আমার চর্চায় রাখতে হবে। কথা বোঝাতে পারছি? সো এইভাবে করে আমরা আসলে যদি অপটিমাম থট প্রসেসগুলো একে একে পিক করতে শিখি তাহলেই কিন্তু আমরা ধীরে ধীরে গ্রো করব। আমাদের প্রবলেম সলভিংয়ের কেসে সময় বাঁচানোর ব্যাপারটা, খুব শার্পলি চিন্তা করার ব্যাপারটা, এই জিনিসগুলো ধীরে ধীরে আপগ্রেডেড হবে, তাই না? আদারওয়াইজ আমরা কি করব, যেখানে ছিলাম সেখানে থেকে যাচ্ছি, আমাদের আসলে আপগ্রেড করার যে চান্সটা সেই জিনিসটা আমরা মিস করে ফেলতেছি, ওটা করা যাবে না। এই তো, এই গেল ভিডিওর আগের কথাবার্তা। এখন আমরা ভিডিওতে জাম্প করি, শুরু করি। হ্যাঁ, এখানে প্রথম যেটা প্রবলেম সেটা বলছে যে 3/3 ক্রমের ম্যাট্রিক্স এ এর জন্য ট্রেস অফ এ ইন্টু এ ইনভার্স এইটার মানটা কত হবে। তো সিম্পল কথা, এ 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে এ আর এ ইনভার্স গুণ করলে আমরা কি পাবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, খুব সিম্পল। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটার ক্রম কি হবে, এ যেহেতু 3/3 ক্রমের, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটার ক্রমও হবে 3/3। এখন 3/3 ক্রমের যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকে, ওর ট্রেস কত হবে, ট্রেস হচ্ছে জাস্ট ওর যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তি, তিনটা ভুক্তি 1 হবে, তাহলে এই তিনটার যোগফল কত হবে, 1 + 1 + 1 3। এই তো, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার অপশনটা 3। এখানে দেখো, এখানে বলা আছে y = mod of sin x, x অক্ষ এবং mod of x = পাই দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা প্রথমে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। y = বলছে mod of sin x। আচ্ছা, mod বাদ দিয়ে চিন্তা করি, শুধু sin x যদি থাকতো তাহলে কি হতো, y = sin x এর গ্রাফ তো আমরা জানি, তাই না? একদম খুব সিম্পল, 0-তে 0 দিবে, π/2-তে 1 দিবে, π-এ 0 দিবে, 3π/2-তে আবার -1 দিবে, আবার 2π-তে গেলে তখন 0 দিবে, তাই না? এইরকম জিনিসটা এইরকমভাবে আগাবে গেল। এখন কথা হচ্ছে এখানে কিন্তু শুধু sin x নাই, mod of sin x আছে। mod of সামথিং এর নেচার কি, mod of সামথিং এর নেচার হচ্ছে যে এইটার আউটপুট কখনো নেগেটিভ হবে না, এর ভেতরে আমরা নেগেটিভ জিনিস দিলেও সমপরিমাণ পজিটিভ জিনিস ব্যাক পাবো আউটপুট হিসেবে। এখানে -5 দিলে মডের ভেতরে 5 পাবো, -3 দিলে 3 পাবো। তো আলটিমেটলি আমাদের আসলে কি হবে, আমাদের আসলে এই যে এই গ্রাফটা, এর গ্রাফটার কেসে এইটা উপরে যতক্ষণ থাকতেছে, অর্থাৎ যতক্ষণ পজিটিভ থাকতেছে ওয়াইয়ের ভ্যালুটা, পজিটিভ থাকলে যা ছিল তাই পাবো, আর যখনই নেগেটিভ হচ্ছে ওই সমপরিমাণ পজিটিভ পাবো, তার মানে সেটা কি হয়ে যাবে, ঘুরে উল্টে চলে আসবে। ব্যাপারটা দেখতে অনেকটা ওই অর্ধবৃত্তাকার যে এক একটা লুপ, অর্ধবৃত্তাকার হুবহু অর্ধবৃত্তাকার না, কাছাকাছি আর কি, ওটার মতো, টোটালি অর্ধবৃত্তাকার মোটেও না সেটা। এই যে এই লুপগুলোর কেসে এই জিনিসগুলো তাহলে উপরে কয়টা আসবে, উপরে একাধিকবার আসতেই থাকবে, নিচে আমি কোনো লুপ পাবো না, অর্থাৎ ওয়াই এর কোনো নেগেটিভ ভ্যালু যেটা সাইন এক্সে থাকতো, মোড অফ সাইন এক্স করার পরে যেহেতু মোড করে ফেলতেছি, এখন আর নেগেটিভ কোনো ব্যাপার থাকবে না। যদি না বুঝি চিত্র আঁকবো, ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই, জাস্ট শুনে যাও কথাটা। এরপরে বলছে এটার সাথে এক্স অক্ষ থাকলো, এক্স অক্ষ, mod of x = পাই, mod of x = পাই মানে হচ্ছে x = ± পাই, x = ± মানে কি, x = সামথিং মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা, তাই না? তাহলে x = পাই মানে এটা কি হবে, পাই, 0 পয়েন্ট দিয়ে পাস করবে, y অক্ষের সমান্তরাল হবে। আর x = পাই মানে হচ্ছে এটা -π, 0 পয়েন্ট দিয়ে পাস করবে, y অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটা আসলে কি করতেছে, ওই যে অর্ধবৃত্তের মতো দেখতে, নট টোটালি অর্ধবৃত্ত, এরকম লুপের কথা বলছিলাম, কয়টা লুপকে নিজের মাঝে নিচ্ছে, বোঝাই যাচ্ছে 2টা লুপকে নিজের মাঝে নিচ্ছে। এখন এইখানকার কেসে একটা জিনিস জেনে রাখলে খুব ভালো, সেটা হলো সাইন এক্সের গ্রাফের কেসে সেটা যখন আমরা একটা লুপ, একটা হাফ সাইকেল নিতেছি, একটা লুপ নিতেছি, একটা লুপের এরিয়া হয় 2, তাহলে 2টা লুপ আছে, এরিয়া হবে 4 উত্তর হওয়া উচিত। এখন কথা হলো এটা তো আমি জাস্ট দেখে ওটা ভিজুয়ালাইজ করে আমি কি চিন্তা করতেছি এই পুরো ব্যাপারটা বললাম, তাই না? এখন আমরা সেই জিনিসটা একটু লিখে দেখব, আমার যে কোনো কথা এখানে না বুঝে থাকলে ইনশাল্লাহ এবার এখন এখানে বুঝবো। আগাই তাহলে, আমরা জানি যে সাইন এক্সের কেসে গ্রাফটার নেচার হয় কীরকম, এইরকম, এরকমভাবে সেটা চলতে থাকে, তাই না? এখানে যদি আমরা নেগেটিভের দিকেও দেই একই রকমভাবে আগাতে থাকবে। এখন এই যে এইটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, এখন মোড অফ সাইন এক্স বলছে, তো মোড অফ সাইন এক্স দিলে আসলে হবেটা কি একটু বুঝি আমরা। মোড অফ সাইন এক্স দিলে যেটা হবে, ওকে তাহলে এইখানে এই পয়েন্ট থেকে যদি তুমি চিন্তা করো, এখানে তো 0 দিলে 0ই ব্যাক দিবে,
পজিটিভ জিনিস দিচ্ছি, যা দিচ্ছি তাই ব্যাক দিবে, তার মানে যা দিলাম তাই ব্যাক দিল। এইখানে 0, আবার যা দিলাম তাই ব্যাক দিচ্ছে। কিন্তু যখনই আমরা নেগেটিভের দিকে যাচ্ছি, যা দিব সেই সমপরিমাণ পজিটিভ জিনিস ব্যাক দিবে। এখানে যদি আমি এই যে নেগেটিভ 0.1 দিই, ও পজিটিভ 0.1 দিবে। এইটা দিলে এইখানে দিবে, এইটা দিলে এখানে দিবে। এরকমভাবে আসলে কি হবে, এরকমভাবে ও ক্রমাগত এই পয়েন্টগুলো দিতে থাকবে। বুঝছি? এইটাকে আমি বলছিলাম ওই যে অর্ধবৃত্তের মতো দেখতে, নট টোটালি অর্ধবৃত্ত, এরকম লুপ এক একটা। বুঝছি? একটা ফুল সাইকেলে 2টা লুপ থাকে, তাই না? এইখানে হাফ সাইকেলে একটা লুপ থাকতেছে। তাহলে এখানে তারপরে কি হবে, আবার এখানে পজিটিভ সবগুলো এগুলো আসবে। এখানে নেগেটিভ হচ্ছে, আমরা তো মড থেকে আউটপুট হিসেবে নেগেটিভ জিনিস পাবো না, তাহলে আবার এটা আসবে। এখানে আবার নেগেটিভ আছে, তার মানে এরকম জিনিস হবে, এইরকম হবে। তাহলে সব কি হয়ে যাবে, এই যে হাফ সাইকেলের যে লুপগুলো এগুলো রিপিটেডলি আসতে থাকবে। এটা কিসের গ্রাফে, মড অফ সাইন এক্সের গ্রাফে। এখানে যদি মড অফ কজ এক্সের গ্রাফ দিত, একই জিনিস হইতো, জাস্ট একটা কি থাকতো, ফেজ ডিফারেন্স থাকতো। তখন এইটা 0 থেকে শুরু না হয় 1 থেকে শুরু হয়ে আগাতো। এখন এই জিনিসটা বুঝলাম, তাহলে মড অফ সাইন এক্সের গ্রাফটা টোটালি ক্লিয়ার হলো। এক্স অক্ষের কথা বলছে, এক্স অক্ষ আঁকা আছে, মড অফ এক্স ইজ ইকুয়াল টু পাই, এটা তো বুঝাই যাচ্ছে মড অফ এক্স ইজ ইকুয়াল টু পাই মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস পাই কি হবে, এটার গ্রাফ আমরা আঁকতে জানি না? অফকোর্স জানি, এটা তো অবশ্যই পারতে হবে। এক্স ইজ ইকুয়াল টু পাই মানেই হচ্ছে পাই কমা 0 পয়েন্ট দিয়ে পাস করবে এবং ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে ওয়াই অক্ষের যেহেতু সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হলে আমরা এই জিনিসটাই এখানে দিতে পারি। আবার যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এইটাই এখানে দিতে পারি। দেখো বুঝছি? এটা কি বলো দেখি, এইখানকার কেসে এটা তো ওয়াই অক্ষ, এর সমান্তরাল হবে, ওটাকেই জাস্ট মুভ করছি। কোথায় কোথায় মুভ করব, এক্স ইজ ইকুয়াল টু পাই লাগবে, তার মানে কি হবে, এই যে পাই কমা 0 পয়েন্ট দিয়ে পাস করবে ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস পাই, তার মানে কি হবে, মাইনাস পাই কমা 0 পয়েন্ট দিয়ে পাস করবে, আর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এই যে এই দুইটা রেখাই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পাই আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস পাই। এখন দেখো, এখন আমাদের কি বলছে, আমাদের বলছে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ সাইন এক্স, এক্স অক্ষ আর মড অফ এক্স ইজ ইকুয়াল টু পাই, এগুলো দিয়ে আবদ্ধ ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখি যে আবদ্ধ ক্ষেত্রফল বলতে মূলত কোন জিনিসটা চাওয়া হচ্ছে। তাহলে এই যে আমাদের হচ্ছে মড অফ সাইন এক্স, এইটা এক্স অক্ষ, এই এক্স অক্ষ, আর এই যে এই বাউন্ডারিতে আবদ্ধ ক্ষেত্রফল, তার মানে এইটুকু চাওয়া হয়েছে, আসলে এইটুকু চাওয়া হচ্ছে। এখন আমি তোমাদের কি বলছিলাম, একটা জিনিস জেনে রাখলে ভালো, সাইন এক্সের গ্রাফ অথবা কজ এক্সের গ্রাফের কেসে আমাদের একটা লুপে, হাফ সাইকেলে একটা লুপের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফলের মান কত হয়, 2 হয়। তাহলে এখানে লুপ কয়টা আছে, 2টা আছে, তাহলে এখানে কত হবে, এখানে 2, এখানে 2, তার মানে আসতেছে টোটাল 4। বুঝছি? এখন কথা হলো, এই যে একটা লুপের মাঝে 2 আসে ভাইয়া, এই জিনিসটাকে আপনি মুখস্থ বলছেন? ব্যাপারটা হলো এইটা আসলে প্র্যাকটিস করতে করতে তোমারও মাথায় থাকার কথা, যদি নাও থাকে কোনো সমস্যা নেই, কিভাবে আসে আমরা একটু দেখে নিই। খেয়াল করো, এখানে আসলে আমরা এইটা 0 পয়েন্ট ছিল, যেহেতু এটা ওয়াই অক্ষ, 0 পয়েন্ট থেকে পাই পর্যন্ত যাচ্ছি, তাই তো? তাহলে এখানে 0 থেকে পাইতে যাচ্ছি, সাইন এক্সের গ্রাফের চিন্তা করতেছি, এই তো। তাহলে 0 টু পাই সাইন এক্স ডিএক্স, তার মানে কি হবে, সাইন এক্সের গ্রাফটা আসলে এক্স অক্ষের সাথে 0 থেকে পাই এই রেঞ্জে কি এরিয়া ট্র্যাপ করতেছে সেটার মানটা আমরা পেয়ে যাব আগাই। তাহলে এখানে কত আসে দেখো তো, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্সের পরে এখানে 0, এখানে পাই, কস পাই -1, -1 +1, আবার মাইনাস করব, তার মানে আবারও +1 2। বুঝছি? খুব সিম্পল, এখানে তো ভ্যালুগুলো বসাতে জানি আমরা। এটা তো আসলে মানে এমনিতে আমাদের যখন আমরা পরীক্ষার হলে বসে মনে করো আমি এটা যে একটা লুপের এরিয়া যে 2 এটা জানি না, এটা ক্যালকুলেট করলে এইভাবে তো আর কষ্ট করে ক্যালকুলেট করবো না, ডিরেক্ট ক্যালকুলেটারে তুলে দিব, যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল, ক্যালকুলেটার ডিরেক্ট আমাকে আনসার দিয়ে দিবে, চিন্তার কিছু নেই। তাহলে এখানে একটা লুপে 2, তাহলে 2টা লুপ, তার মানে 4 হবে, সিম্পল, এই তো চলে গেল। এইভাবে করে আমরা এই জিনিসটা সলভ করে ফেলতে পারি। আশা করা যায় সলভটা বোঝা গেছে, আমি কিন্তু যথেষ্ট ডিটেলে বোঝানোর ট্রাই করছি। এখন তুমি এইভাবে চাইলে সলভ করে ফেলতে পারো, আর এছাড়াও যদি তুমি এভাবে না চাও, তাহলে আসলে এই যে মড অফ সাইন এক্সের কেসে সে কোন রেঞ্জে পজিটিভ কোন রেঞ্জে নেগেটিভ ওইটা চিন্তা করে ওই অনুযায়ী চিহ্ন ভিন্ন নিয়ে ইন্টিগ্রেট করে করতে পারো। একই ব্যাপার আমার কাছে মনে হয় যে যখনই মড সংক্রান্ত ব্যাপার থাকতেছে তখন আসলে এটার এরিয়া কীরকম হবে ওইটা চিন্তা করে আগানো সহজ, তাই এভাবে আগালাম। ওকে, তারপরে আগাই আমরা। তাহলে আমাদের এই যে আনসার হচ্ছে 4। তারপরে কোয়েশ্চেনে যাই। এরপরে কোয়েশ্চেনে কি বলা হয়েছে, ddx অফ log of 2 বেস x টু দি পাওয়ার x log of x বেস 2, এইটার মানটা কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে এই যে 2 বেস
এক্স টু দি পাওয়ার এক্স আছে, এই এক্সটা আসলে কি হবে বলো তো? সামনে চলে আসবে না? সামনে চলে আসবে। যদি সামনে চলে আসে তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স লগ টু বেস এক্স লগ এক্স বেস টু। এখন এই জায়গাটায় আমরা লগারিদমের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না? ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি থাকে? এক্স ইন্টু লগ অফ টু বেস টু, লগ অফ টু বেস টু এর মান তো 1, তার মানে এক্স ইন্টু 1। তাহলে কি দাঁড়াচ্ছে? ডিডি এক্স অফ এক্স ইন্টু 1 মানে এক্স, ডিডি এক্স অফ এক্স অর্থাৎ কত? 1। আমাদের আনসার হওয়া উচিত 1। এখন কথা হলো এইটা আমি জাস্ট এইটা দেখেই কি চিন্তা করতেছি, আমার থট প্রসেস কি আসতেছে, মাথায় কি চলতেছে সেটা বললাম। এবার তাহলে আমরা সেই জিনিসটা একটু ক্যালকুলেট করে দেখি বা একটু লিখে দেখি আর কি। তাহলে লগ অফ এখানে টু বেস এক্স টু দি পাওয়ার এক্স ছিল, একটা এক্স সামনে চলে আসছে, সিম্পল ব্যাপার। এরপরে কি আসছে? লগ অফ এক্স বেস টু। এই জায়গাটা একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না? অফকোর্স যায়, তাই না? এই জিনিসটা তো আমরা জানি, এই জিনিসটা তো আমরা জানি আই গেস সবাই। সেটা কি? সেটা হচ্ছে লগের ফর্মুলাটা হলো লগ অফ এ বেস সামথিং, মনে করো এম আছে, তারপরে লগ অফ এইখানে যদি হচ্ছে আমরা চিন্তা করি এন বেস এ, তাহলে কি আসে? এইটার কেসে সিম্পলি এটার মান আসে লগ অফ এন বেস এম, এই জিনিসটা আসে। এখন এখানকার কেসে কাজটা আরও সহজ হয়ে গেছে। এখানে তুমি তাহলে কি করতে পারো? এই যে টু টু আছে, এক্স এক্স আছে, যে কোনোটা সরাই ফেলতে পারো। তো ডিরেক্ট তুমি এটার মান 1 লিখতে পারো। আর যদি তুমি ডিরেক্ট না করতে চাও, এই কাজটা করতে পারো যে এই এক্স এক্স এই এ এর মতো মিলে গেছে, তাহলে এই দুটো চলে গেলে কি থাকে? এক্স লগ অফ টু বেস টু, অথবা তুমি লিখতে পারো এক্স লগ অফ এক্স লগ অফ এক্স বেস এক্স, একই জিনিস, মানে ঘুরে ফিরে তো 1ই আসবে। তাহলে এটার ভ্যালু 1, এক্স ইন্টু 1 তার মানে এক্স, এই তো। তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 থাকে, সিম্পল। এই জিনিসগুলো কিন্তু দেখেই বলতে পারা উচিত, এগুলো সহজ জিনিস। আগেই আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর এখানকার কেসে এক্স্যাক্ট প্রপার্টিটা যদি আমি লিখে দিই তাহলে ব্যাপারটা এরকম, লগ অফ এ বেস বি ইন্টু লগ অফ বি বেস এ, এইটা ইজ ইকুয়াল টু সিম্পলি 1 চলে আসবে। কেন 1 চলে আসে? আরও অন্যভাবে চিন্তা করা যায়, এই প্রপার্টি অনুযায়ী না গিয়েও। এখানে লগ অফ বি বেস এ কে কি লেখা যায়? 1 বাই লগ অফ এ বেস বি, ক্যান্সেল হয়ে গেল, 1 থাকলো, সেভাবেও চিন্তা করা যায়। এরপরে হচ্ছে মাইনাস পাই থেকে 0 এই ব্যবধিতে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টু এক্স প্লাস কস টু এক্স এর গুরুমান কত হবে সেই জিনিসটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? এখানকার কেসে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টু এক্স প্লাস কস টু এক্স, এখানকার কেসে আমরা আসলে এই ধরনের জিনিসপত্র থাকলে সাইন এম এক্স প্লাস কজ এম এক্স কী করতে পারি? সেই জিনিসটাকে খুব সহজে সিম্পলিফাই করে আমরা আসলে এইখানে তো আসলে দুইটা ট্রাইগোনোমেট্রিক টার্ম আছে, তাই না? এটাকে একটা ট্রাইগোনোমেট্রিক টার্মে নিয়ে আসতে পারি না? জাস্ট একটা পদে নিয়ে আসতে পারি। কিভাবে বলো তো? এই কাজটা তো আমরা করছি। সেটা হলো এইখানে আমরা এক কাজ করতে পারি, সাইন টু এক্স ইন্টু 1/√2 লিখলাম, প্লাস কস টু এক্স ইন্টু 1/√2 লিখলাম। এখন এই যে এক্সট্রা করে 1/√2 উভয় পাশে লিখছি, তাহলে √2 দিয়ে সামনে গুণ করে দিলাম। তারপরে কি হবে? এই 1/√2কে আমরা কি লিখতে পারি? সাইন π/4 কস π/4, এটা লিখতে পারি, তাই না? তখন সেখান থেকে কিন্তু আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? √2 নিজের মতো থাকলো, সাইন টু এক্স 1/√2, তার মানে সাইন টু এক্স কস π/4 প্লাস কস টু এক্স সাইন π/4, তার মানে সাইন অফ 2x প্লাস π/4। এটা কিন্তু করা যায়। এইভাবে করে তাহলে কাজটা আমাদের একটা ট্রাইগোনোমেট্রিক রেশিওতে চলে আসে। এইভাবে করে আমার মনে হচ্ছে কাজটা হয়তো বা ইজি হতে পারে। আরেকটা উপায় কি? খুব সিম্পল, এখানে যেহেতু গুরুমান চাইছে এই ব্যবধিতে, তাহলে এখানে সিম্পলি এটাকে ডিফারেন্সিয়েট করে দিয়ে ওটাকে 0 সমান সেট করার পরে সেখান থেকে এক্সের যা ভ্যালু আসলো সেই জিনিসটা রাখবো, সেকেন্ড ডিফারেন্সিয়েট করে দেখব যে সেটা আসলে গুরুমানের জন্য দায়ী নাকি লঘুমানের জন্য দায়ী। এরপরে সেইখান থেকে গুরুমানের জন্য যেটা দায়ী হবে সেইটার মানটা আমরা মেইন ফাংশনে বসালেই গুরুমানটা পেয়ে যাব। আগাই তাহলে আমি যেটা বলছিলাম ওই অনুযায়ী একটু চেক করে আগাই। হ্যাঁ, তাহলে এখানে y ইজ ইকুয়াল টু আমি বলছি যে √2 নিব, কেন নিচ্ছি একটু পরেই বোঝা যাবে, সাইন 2x ইন্টু 1/√2, 1/√2 প্লাস হচ্ছে 1/√2 cos 2x, একই জিনিস। তাহলে এখানে কি লেখা যাবে? ডিরেক্ট লেখা যাবে √2 সাইন অফ 2x প্লাস π/4, রাইট? এই জিনিসটা লেখা যাবে। এখন এইটা কেন আমি করতে যাচ্ছি? কারণটা হলো যে এইটা করার খুব ভালো রকম একটা সুবিধা আছে। এইটা করলে আমাদের দেখেই আসলে আনসারটা বলে দেওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে তুমি দেখো তো, এই যখন একটা রেশিওতে চলে আসলো, এটা সাইনে আসুক বা কজে আসুক, যেটাতেই আসুক, এই একটা রেশিওতে একটা ট্রাইগোনোমেট্রিক টার্মে বা একটা ট্রাইগোনোমেট্রিক রেশিওতে আসার সুবিধা হচ্ছে
এইখানে আমার এই ওয়াই তার মানে কি দাঁড়ালো √2 sin 2x + π/4 হয়ে গেল। এখন এই টার্মটার আমার কি লাগবে গুরুমান লাগবে। এখন এই টার্মটার গুরুমান লাগবে মানে কি sin 2x + π/4 sin সামথিং sin থিটা, এইটার গুরুমান তো আমরা জানি। এটার গুরুমান কি হয়ে যায়, এটার গুরুমান হচ্ছে 1। তাহলে এইটার গুরুমান যেহেতু 1, তাহলে ওভারঅল এই যে ওয়াই এর গুরুমান আসলে কি হওয়া পসিবল বা কি হওয়ার কথা √2 হওয়ার কথা। তাহলে √2 হওয়ার কথা এটার গুরুমান। এখানে তারপর একটা কিন্তু আছে। কিন্তুটা কি, এখানে আসলে সার্টেন একটা ব্যবধিতে বলে দিছে। ওই ব্যবধিতে যে এই জিনিসটা সত্যি হবে কিনা এই জিনিসটা আমাকে এখন চেক করতে হবে। কথা বুঝো, দেখো আমাদের যদি এই ব্যবধির কথাটা না দাও থাকতো y = এত, এটার গুরুমান কত, খুব সিম্পল, আমরা এটাকে একটা রেশিওতে নিয়ে আসলাম, আমাদের আর ডিফারেন্সিয়েট করার কোনো প্রয়োজনই পড়তেছে না। ফার্স্ট ডিফারেন্সিয়েট করা, সেকেন্ড ডিফারেন্সিয়ালে বসায় চেক করে দেখা, তারপর আবার এটার ফাংশনে বসানো, এগুলোর কোনো প্রয়োজন পড়তেছে না, জাস্ট দেখেই বলে দেওয়া হচ্ছে এটার কেসে এটার গুরুমান √2, কথা শেষ। কিন্তু এখানকার কেসে এটা তো একটা ব্যবধি দিয়ে দিছে, এই ব্যবধিতে ওটার গুরুমান কত, ওই ব্যবধিতে থাকতে হবে এক্স এর মানটা বা কোণের মানটা, তাই না? তাহলে এখন এইখানে যেহেতু ব্যবধি দিয়ে দিছে, তাহলে আমার একটু চেক করা দরকার, চেক করা উচিত যে আচ্ছা এই যে এটাকে যে আমি বলতেছি এটার গুরুমান আসলে 1, এইটা কি এই ব্যবধির মধ্যে আসলে 1 হয় কিনা। এই ব্যবধির মধ্যে যদি 1 হয় তাহলে আমার উত্তরটা সঠিক, দেখেই বলে দেওয়া যাচ্ছে। কিন্তু যদি না হয় তখন কিন্তু ঝামেলা থাকবে। আগাই তাহলে এটা একটু চেক করি। তাহলে এখানে আমাদের চেক করতে হবে sin 2x + π/4 = 1, এইটা আসলে কখন সত্যি আমরা আগাই দেখি তো। এইটার কেসে আমরা কি ফর্মুলা জানি, এইটার কেসে আমরা ফর্মুলা জানি sin θ = 1 হয়ে গেলে থেটা কত 4n + 1 π/2, এই জিনিসটা তো অবশ্যই ফর্মুলা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো 2x + π/4 = লিখতে পারবো 4n + 1 π/2। এখন কথা হচ্ছে n এর কোন ভ্যালু বসায় আমি চেক করব, কমন সেন্স খাটাই, -π থেকে 0, তার মানে অবশ্যই মাইনাসের জিনিসগুলো থাকতেছে, তাই না, পজিটিভ কোনো কিছু নাই। তাহলে অবশ্যই n এর ভ্যালু আমি পজিটিভ কোনো কিছু বসাবো না, 0 বসাবো না, 0 বসালেও পজিটিভ আসবে। n এর ভ্যালু -1 বসাই, n এর ভ্যালু -1 বসালে এখানে কি আসে বলো, তাহলে এখানে 1 - 4 তার মানে -3π/2, -3π/2 যখন n এর ভ্যালু হচ্ছে -1। তাহলে যদি এই জিনিসটা থাকে তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা চেক করতে চাচ্ছি x এর ভ্যালুটা এই ব্যবধিতে থাকে কিনা। এই ব্যবধিতে থাকা যদি তার পক্ষে পসিবল হয় তাহলে আমি বলতে পারবো এটার গুরুমানটা 1, আদারওয়াইজ কিন্তু এভাবে বলা যাবে না। আর এই ব্যবধি যদি না দেওয়া থাকতো তাহলে তো অবশ্যই 1 বলে দেওয়া যেত। তাহলে এখানকার কেসে আমাদের কত আসে, তাহলে 2x এর মান আসে, এটা -π/4 হবে, তার মানে কত হয়ে যাচ্ছে -3π/2 -π/4, তার মানে আসে মাইনাস, তো মাইনাসের জায়গায় থাকলো, এখানে থাকলো 4, তারপরে এখান থেকে 2, তার মানে -6π, আর মাইনাস হচ্ছে আরেকটা পাই, তার মানে -7π, -7π/4, আর এখান থেকে কত থাকে x = -7π/8, তাই না? তাহলে x এর ভ্যালু হচ্ছে -7π/8, বুঝাই যাচ্ছে এই জিনিসটা এই রেঞ্জে আছে, এই রেঞ্জে ওই জিনিসটা আছে, তার মানে এইখানে আসলে ওই রেঞ্জেও এইটার গুরুমান 1ই হবে। এই জিনিসটা চেক করে নিলাম, তাহলে অবশ্যই এইটার ওই রেঞ্জেও ওটার গুরুমান কত আসবে √2 আসবে। দেখো কথাটা বুঝছো কিনা, আমি প্রথমে এইটার স্ট্র্যাটেজি আমার মাথায় কি চলতেছে সেই জিনিসটা মুখে বলছি, এখন আমার থেকে তোমার স্ট্র্যাটেজি ডিফার করতেই পারে, কোনো সমস্যা নেই, তুমি ওটাতে কুইক পারতেই পারো, আমি জাস্ট আমার পয়েন্টটা শেয়ার করলাম। এখানকার কেসে আমি দেখতেছি এগুলোর কেসে sin mx + cos mx এই ধরনের কেসগুলোতে আসলে কি হয়, এই ধরনের কেসগুলোতে খুব সহজে এটাকে একটা রেশিওতে নিয়ে আসা যায়, একটা টার্মে ট্রাইগোনোমেট্রিক রেশিওতে। তাহলে একটা টার্মে বা একটা ট্রাইগোনোমেট্রিক রেশিওতে হয় শুধু সাইন বা শুধু কজে নিয়ে আসা সুবিধা হচ্ছে, শুধু সাইন থেটা বা শুধু কস থেটার গুরুমান লঘুমান এগুলো আমরা জানি। তাহলে তখন জাস্ট আমাদের কোনো কিছুর প্রয়োজন পড়বে না, আমরা ডিফারেন্সিয়েট করার প্রয়োজন পড়বে না, আমাদের আসলে এটা দেখেই বলে দিতে পারবো। তো ওই উদ্দেশ্যে এই কাজটা করছি, খুব সিম্পল একটা কাজ, এই ধরনের কাজের সাথে আমরা যথেষ্ট পরিচিত। তাহলে এই কাজটা করার পরে আমরা বলে দিতে পারতেছি এইটার গুরুমান তো কত হয় 1 হয়, তাহলে এখানে ওভারঅল ওয়াই এর গুরুমান হবে √2 হওয়ার কথা। কিন্তু আছে একটা, কি কারণে কিন্তু আছে, এই যে সার্টেন একটা ব্যবধিতে বলছে, ওই ব্যবধিতে যে এর গুরুমান 1 কিনা এটা চেক করতে হবে না, তো ওইটা এখান থেকে চেক করছি যে আচ্ছা এইটার মান ধরে নিলাম 1, তাহলে এটার মান যদি 1 হয়, আমরা জানি sin θ = 1 হলে θ = 4n + 1 π/2, এখানে n এর ভ্যালু কত বসায় আমি চেক করতে পারি এই রেঞ্জে বসে কিনা, পজিটিভ কোনো কিছু অফকোর্স বসাবো না, আর 0 বসাইলেও পজিটিভই আসবে কোণের মানটা, এটা চেক করে লাভ নেই। তাহলে আমি এক কাজ করি -1 বসাই, -1 বসাইছি, n এর ভ্যালু -1 বসানোর পরে চেক করছি যে আচ্ছা ওই রেঞ্জে আসতেছে, তার মানে ওই রেঞ্জে আসলে এটার গুরুমান 1 হওয়া পসিবল অফকোর্স। তাহলে তারপরে আমি এখান থেকে ডিরেক্ট বলে দিলাম এটা। তোমাকে যদি কোয়েশ্চেনে আসে মোস্ট অফ দ্য কেসেসে এই ব্যবধিটা না দিয়ে আসবে,
তখন আসলে এইখানে জাস্ট এই কনভার্সনটা করে নেওয়ার সাথে সাথেই তুমি কোনো ডিফারেন্সিয়েট করা ছাড়াই ডিরেক্ট বলে দিতে পারবা। বুঝছো? এইটার সুবিধা এরকম। আই হোপ এই জিনিসটাও ক্লিয়ার হয়েছে। আগাই সামনে। এরপরে কি বলছে, এর কোন মানের জন্য এই রেখাটা এবং এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.1 একক হবে। আচ্ছা, এইবার একটু আমরা বইয়ে আসলে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বের কেসে বেসিক কি পড়ছিলাম একটু রিকল করে নিই। খেয়াল করো, আমরা বইয়ে পড়ছিলাম যে দুইটা রেখার কেসে যদি ওরা পরস্পর অসমান্তরাল হয়, সমান্তরাল না হয়, তাহলে তো কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে ছেদ করবে। তখন ওদের মাঝে তো দূরত্বের ব্যাপার আসে না, তাই না? কারণ কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে ছেদ করবে, তো তখন ওই পয়েন্টে দূরত্ব আসলে 0। আবার আমরা যদি অন্যদিকে আগাই তখন দূরত্বটা ডিফার করবে। তো এখানকার কেসে ওই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, এই কনসেপ্টটা ওই কেসে অ্যাপ্লিকেবল হচ্ছে না। আমাদের দুইটা রেখার কেসে মধ্যবর্তী দূরত্ব তখনই চাওয়া হয় যখন তারা পরস্পর কি হয়, সমান্তরাল হয়। দুইটা সমান্তরাল রেখা, এদের মাঝে লম্ব দূরত্ব নির্ণয় করতে বলে। তাহলে এখানে বলছে এর কোন মানের জন্য এইটা রেখা আর এইটা রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.1 একক হবে। তাহলে এখানে একটু আমরা চিন্তা করি, তো তার মানে অবশ্যই এই দুইটা রেখা আসলে পরস্পর প্যারালাল হইতে হবে। প্যারালাল হওয়ার পরে তারপরে ওদের মধ্যবর্তী দূরত্বটা মেনটেন করতে হবে 1.1 একক। এখন একটু খেয়াল করো, দুইটা প্যারালাল রেখার কেসে ওদের হচ্ছে মধ্যবর্তী দূরত্বের সূত্রটা কি পড়ছিলাম আমরা? সূত্রটা পড়ছিলাম, যদি এক্স আর ওয়াই এর সহগগুলো একদম সেম নিয়ে আসি দুই ইকুয়েশনেই, তাহলে সূত্র ছিল মড অফ c1 - c2 বাই রুট ওভার কি এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে এইখানকার কেসে ওই জিনিসটা দিয়ে যদি আমরা আগাই, হ্যাঁ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওই জিনিসটা দিয়ে আগালে সলভ করে ফেলতে পারবো। কিন্তু তার আগে আমি একটা জিনিস একটু চিন্তা করি, তো এইখানে এই দুইটা ইকুয়েশন এরা পরস্পর রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত একক চাইছে, তাহলে অফকোর্স এরা তো প্যারালাল হইতে হবে। এরা যদি প্যারালাল হইতে হয়, আমরা দেখি তো আসলে এর মান কত হইতে হবে। কারণ প্রথম কথা বুঝো, ওদেরকে প্যারালাল হইতে হবে, তারপরে না ওদের দূরত্বের ব্যাপার আছে। ওদের দূরত্বের কেসে ফর্মুলা আছে, ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে আনতে পারি সেখান থেকে এর ভ্যালু। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা কমন সেন্সে আমরা আগে একটু এদের দুজনকে আগে প্যারালাল বানাই। এদের দুজনকে তো আগে প্যারালাল হইতে হবে, তারপরে না মধ্যবর্তী দূরত্বের ব্যাপার কাজে লাগবে। তাহলে এদের দুজনকে যদি প্যারালাল হইতে হয়, প্যারালাল দুইটা স্ট্রেট লাইন হওয়ার শর্ত কি? দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে যে আমরা একই শেপে যদি দুজনকে এনে রাখি, তারপরে কি করব, এর এক্স এর সহগ বাই ওর এক্স এর সহগ ইজ ইকুয়াল টু ওর ওয়াই এর সহগ বাই এর ওয়াই এর সহগ, তাই না? তাহলে ওই অনুযায়ী আগাই। 3/6 ইজ ইকুয়াল টু -4 বাই -a, তো বুঝাই যাচ্ছে 3 থেকে ডাবল হয়েছে 6, তাহলে -4 থেকে ডাবল হয়ে -8 হইতে হবে। তাহলে এর মানটা 8 হইতে হবে, কথা শেষ। এর মানটা অফকোর্স 8 হইতে হবে। এর মান 8 হওয়া ছাড়া কোনো উপায় নেই, আদারওয়াইজ তো এর সমান্তরালই হবে না। আর সমান্তরাল না হলে ওদের মধ্যবর্তী দূরত্বর প্রশ্নই আসে না। মধ্যবর্তী দূরত্ব প্রতি পয়েন্টে আলাদা আলাদা চেঞ্জ হইতে থাকবে। সো অফকোর্স এর মানটা 8 হইতে হবে, কমন সেন্স। বুঝছো ব্যাপারটা? দেখো, আমার কিন্তু টার্গেট এটা না খুব কুইক আসবো, তোমাকে সলভটা বলে দিব, চলে যাব। আমি চাচ্ছি তোমাকে ভ্যালুর দিক থেকে এনরিচ করতে। যে আচ্ছা, একটা ভিডিওতে এই 25টা প্রবলেম সলভ করাইছে, কিন্তু এই 25টার কেসেই বেশ কয়েকটা ডিফারেন্ট ইনসাইট তুমি পেয়ে গেছো, যেটা তোমাকে সামনে প্রবলেম সলভিংয়ে, ওই সেম ধাঁচের প্রবলেম সলভিংয়ে অনেক হেল্প করবে, তোমাকে ভিন্নভাবে চিন্তা করতে হেল্প করবে। আমার টার্গেট ওইটা। তাহলে এখানে দেখো, এই জিনিসটা তো আমি খুব কুইক দেখেই এটার সলিউশনে গিয়ে যে আচ্ছা ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করে এর ভ্যালু এত এত আসলো, এখান থেকে উত্তর এত। কিন্তু আমি চাইতেছি যে আচ্ছা, এই জিনিসটাকে যে এইভাবে চিন্তা করা যায়, এইভাবে যে দেখেই যে বলে দেওয়া যায়, সেই ব্যাপারটা তোমাকে শেখাতে, এই জন্যই এত অ্যাটেম্প্ট। বুঝা গেছে? এখানে দেখো, এখানে এর মান যদি 8 না হয়, অন্য যে কোনো কিছু হয়, 6 হয়, 4 হয়, 2 হয়, তাহলে আসলে আলটিমেটলি ওদের কেসে ওরা দুজন প্যারালালই হবে না। আর প্যারালাল না হলে ওদের মধ্যবর্তী দূরত্বের প্রশ্নই আসে না, কথা আগেই শেষ। সো তার মানে অবশ্যই এদেরকে প্যারালাল হতে হবে। প্যারালাল তখনই হওয়া পসিবল যখন এর ভ্যালু 8 হবে। সো এর ভ্যালু 8 হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার এখানে এই মধ্যবর্তী দূরত্ব 1.1 একক, এই জিনিসটা চেক করার প্রয়োজনই নেই, চেক করার প্রয়োজনই পড়তেছে না, কারণ আমার তো ওই ধরনের ওই কেসে যাওয়ার প্রয়োজন নেই। ওই কেসে যাওয়ার প্রয়োজন কখন পড়বে? যদি আমাদের অপশনে এরকম একটা অপশন থাকে যে কোনোটিই নয়, তখন কিন্তু এটা চেক করার প্রয়োজন পড়বে যে আচ্ছা, 8 দিয়ে না হয়ে এরা প্যারালাল হলো, কিন্তু প্যারালাল হওয়ার পর কিন্তু দূরত্ব যে 1.1 একক, এটার গ্যারান্টি কি? তখন আমাকে কষ্ট করে আবার চেক করতেই হবে। এখানে যেহেতু ওই ধরনের অপশন নাই, তাহলে আমি অফকোর্স 8 দেখাতে পারি। এখন তুমি বলতে পারো, হ্যাঁ এখানকার কেসে 8 দিয়ে এরা প্যারালাল হইলো, কিন্তু দেখা গেলো এদের দূরত্বটা 1.1 একক না, তখন কি হবে? তখন এটা কোয়েশ্চেনের ফল্ট, তোমার তো ফল্ট না। কোয়েশ্চেনে তো আর এমন কোনো অপশন ছিল না যেটাতে বলছিল যে উপরের কোনোটিই নয়, এই ধরনের কিছু তো বলেনি। সো যার কারণে অফকোর্স কোনোটিই নয় টাইপের কোনো অপশন নাই। অফকোর্স এরা প্যারালাল হইতে হবে। প্যারালাল হইতে গেলে এটা দেখেই বোঝা যাচ্ছে 8 হইতে হবে। 8 হইতে হবে মানে আনসার 8, শেষ। বুঝছি পয়েন্টটা? এখানকার কেসে ফার্দার ক্যালকুলেশনে যাওয়ার প্রয়োজন পড়তেছে।
এরপরে দেখো এখন বলছে লিমিট a টেন্স টু 0 2/√2 প্লাস √2 + 2 cos 4a এর মানটা কত। আচ্ছা এখানকার কেসে তাহলে a টেন্স টু 0 বলছে, তাহলে a এর ভ্যালু যদি আমরা এখানে 0 বসাই তাহলে কত আসে, cos 0 মানে 1, এটা 1 হয়ে গেল মানে রুটের ভিতরে 2 + 2 4, 4 রুট করলে দাঁড়ায় 2, আবার 2 + 2 4 রুট করলে দাঁড়ায় 2, 2/2 1, তাহলে উত্তর 1 হওয়ার কথা। সামনে আগেই এরপরে বলছে ইন্টিগ্রেশন অফ √2 থেকে x, আর কাকে ইন্টিগ্রেট করতে হবে 1/x√x² - 1 dx = π/2 হলে x এর মানটা কত, এই আপার লিমিটটা কত সেই জিনিসটা বের করতে বলছে। তাহলে এখানকার কেসে আমরা কি করতে পারি, এখানকার কেসে আমরা এইটার ইন্টিগ্রাল কত হয় বলো, এইটার ইন্টিগ্রাল কত হয়, এখানকার কেসে এইটাকে ইন্টিগ্রেট করলে আসলে sec ইনভার্স x আসে, তাই না, কারণ sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/x√x² - 1 ছিল, তাহলে অফকোর্স একে ইন্টিগ্রেট করলে sec ইনভার্স x আসার কথা। এখন sec ইনভার্স x আসবে, তারপরে সেখানে আমরা x বসাবো, তারপরে √2 বসাবো, এখান থেকে আপার লিমিট থেকে বসায়ে তারপর মাইনাস করে লোয়ার লিমিট করে π/2 মিলাবো, যার জন্য উত্তর হবে সেটাই আমাদের উত্তর, যার জন্য মিলবে আর কি। কথা হচ্ছে এটাতে করা যায়, কিন্তু এগুলোর কেসে আমার আসলে যেটা সহজ মনে হয়, আমার মনে হয় যেটা তোমাদের করা উচিত সেটা হলো, তুমি যেখানে দেখতেছো যে এখানে একটা ডেফিনেট ইন্টিগ্রালের প্রবলেম আছে, তো ডেফিনেট ইন্টিগ্রাল তো ক্যালকুলেটারই করা যায়, তো সিম্পলি তুমি ক্যালকুলেটারে অপশন 4টা বসাবা কুইক, ও উত্তর দিয়ে দিবে, যেটা কারেক্ট আনসার দেখাই দেবা। কথা বুঝছো, সিম্পলি এখানে আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল যেহেতু ক্যালকুলেটারেই করা যাচ্ছে, ক্যালকুলেটার অ্যালাউ করছে, আমরা ক্যালকুলেটারে করবো, সিম্পল। তাহলে এখানে বাই ক্যালকুলেটর। তাহলে আগাই একটা একটা করে অপশন আমি একটু কষ্ট করে চেক করি। হ্যাঁ, প্রথম অপশন দেখো, প্রথম অপশনটা চেক করার দরকার নেই, কেন বলো তো, প্রথম অপশনে √2 থেকে √2, তুমি যেই পয়েন্ট থেকে শুরু করছো ওই পয়েন্টেই আবার ফিনিশ করছো, তা আলটিমেটলি তোমার তো কোনো এরিয়াই ট্র্যাপ করো নাই তুমি, তাহলে অফকোর্স এটার মান 0 হবে। কথা বুঝছো, মানে তুমি কি করছো, এরিয়া কাউন্ট করতে চাচ্ছ, এখন তুমি এ পয়েন্ট থেকে এ পয়েন্টের এরিয়া চাচ্ছ, এ পয়েন্ট থেকে এ পয়েন্টের তো এরিয়া ট্র্যাপ করার চান্সই দিলা না, সো অফকোর্স এখানে কি হয়ে যাবে, এটার জন্য 0 হয়ে যাবে, এটার জন্য ক্যালকুলেট করার প্রয়োজন নেই, অন্যগুলোর জন্য ক্যালকুলেট করবো আমি। তাহলে 2 এর জন্য যদি ক্যালকুলেট করি সেটা আসতেছে π/12, না হবে না, এইখানে যদি আমরা 2 এর জন্য ক্যালকুলেট না করে হচ্ছে 2√3 এর জন্য ক্যালকুলেট করি তাহলে আসতেছে 0.49, না এটা π/2 এর সমান না। আর আমরা যদি লাস্ট অপশন সেটা হচ্ছে 3√2 এর জন্য করি, এখানে আসলে কত আসতেছে 0.54, না 0.54ও তো আসলে π/2 এর ভ্যালু না, তার মানে এখানে তো আসলে কোনোটাই উত্তর না, এখানে তো হচ্ছে না, এটাও হচ্ছে না, এই হচ্ছে না, এও হচ্ছে না, সো অফকোর্স এখানে আসলে উত্তর নাই। সাস্টের কেসে এই ঝামেলাটা হয়, বেশ কিছু প্রশ্নে আসলে উত্তর থাকে না, এইটার কেসে তাহলে সঠিক উত্তর নাই। ওকে, সামনে আগে এরপরে দেখো এখানে বলছে x, y অক্ষদ্বয়কে 4 একক সমদূরত্বে ছেদকারী মূলবিন্দুগামী বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা প্রথম কথা হলো বৃত্তের বৃহত্তম জ্যায় কোনটা, ওর ব্যাস, তার মানে এখানে ওই বৃত্তটার ব্যাস চাইছে, কোন বৃত্তটা বুঝি একটু ধীরে ধীরে একে একে জিনিসগুলো আগাতে থাকি। এখানে বলছে মূলবিন্দুগামী, আচ্ছা মূলবিন্দুগামী বৃত্ত, তার মানে মূলবিন্দুগামী বৃত্ত হলে তাহলে ওর হচ্ছে সি এর ভ্যালুটা 0 থাকলো, আর কি পেতে পারি, এক্স আর ওয়াই অক্ষদ্বয়কে 4 একক সমদূরত্বে ছেদকারী, ওকে, তার মানে এক্স অক্ষকে ছেদ করছে হচ্ছে 4,0 পয়েন্টে, ওয়াই অক্ষকে ছেদ করছে 0,4 পয়েন্টে, এটা যদি করে থাকে তাহলে ওর ব্যাসের মান কত। ওকে, সিম্পলি আমরা এখান থেকে চিত্রটা যদি একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করি, বা আমরা এমনি তথ্য দিয়েও আগাতে পারো, চিত্র দিয়ে সহজ হচ্ছে এটা আমার কাছে, তো চিত্র দিয়ে আমরা যদি আগাই তাহলে এখানকার কেসে কিন্তু ওর ব্যাসটা বের করা বেশ সহজেই করা যাবে, আগাই একটু বুঝি। এইখানে তুমি দেখো এইটার কেসে যদি এরকম সিনারিও হয়, এই একটা বৃত্ত যদি কি করে মূলবিন্দু দিয়ে পাস করে, তাহলে কিভাবে পাস করতে পারে, এই যে এই মূলবিন্দু দিয়ে পাস করে পুরোটা এই এক্স অক্ষের উপরে আছে এরকম হতে পারে, তারপরে এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটার কেসে এই জিনিসটা এরকম হতে পারে যে পুরোটা এক্স অক্ষের উপরে আছে, আবার কিছু অংশ এক্স অক্ষের উপরে কিছু অংশ ওয়াই অক্ষের উপরে আছে, এরকম হতে পারে। তো এখানে কি বলছে, এখানে বলছে এক্স আর ওয়াই অক্ষকে 4 একক সমদূরত্বে ছেদকারী, তার মানে এখানে আসলে কি করছে, এক্স আর ওয়াই দুইটাকেই ছেদ করছে, দুইটাকে ছেদ করছে এটা বলছে, আর মূলবিন্দুগামী যেহেতু মূলবিন্দুগামী তো দিছি, এখন 4 একক দূরত্বে 4 একক সমদূরত্বে, তার মানে কি হয়েছে, তার মানে ঘটনাটা অনেকটা এইরকম যে এক্স অক্ষকে ছেদ করছে 4,0 পয়েন্টে, আর ওয়াই অক্ষকে ছেদ করছে 0,4 পয়েন্টে, এইটা হচ্ছে ঘটনা, এইটুকু ডিস্টেন্স, এইটুকু 4
আবার এইটুকু ডিস্টেন্স এইটুকুও 4, এইটা কথা বলতে চেষ্টা করছে। আমার কাছে মনে হয় প্রশ্নের মূলবিন্দুগামী ওয়ার্ডটা সবার আগে দিলে ইজি হতো বোঝাটা আরও। ওকে, এখন আমাকে বের করতে হবে এই বৃত্তটার ব্যাস কত, তাই তো? ব্যাস কত যদি বের করতে হয় তাহলে বুঝাই যাচ্ছে আমরা যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কানেক্ট করি, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যদি কানেক্ট করি তাহলে এখানে কি পাচ্ছি? তাহলে এখানে পাচ্ছি যে আমাদের কেসে আসলে এইখানে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে, যেই সমকোণী ত্রিভুজটার পরিবৃত্ত হচ্ছে এই বৃত্তটা। তো এখন আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যদি আঁকা হয় তাহলে আসলে ওই পরিবৃত্তের ব্যাস কি হয়? ওই পরিবৃত্তের ব্যাস হয় অতিভুজের অর্ধেক, সরি অতিভুজের সমান। আর যদি ওর ব্যাসার্ধ বলে তাহলে হবে অতিভুজের অর্ধেক। তাহলে এখানে বোঝাই যাচ্ছে এই যে আমি যে ইয়েলো কালারের সমকোণ ত্রিভুজটা পয়েন্ট আউট করছি, এইটার পরিবৃত্ত হচ্ছে আমাদের কনসার্নিং বৃত্তটা। তার মানে এই যে এই বৃত্তটার তাহলে ব্যাস কি হবে? এই বৃত্তটার ব্যাস হবে এই সমকোণ ত্রিভুজের অতিভুজের সমান। যদি ব্যাসার্ধ চাইতো তাহলে অতিভুজের অর্ধেক নিতাম। তাহলে এর অতিভুজ বের করতে হবে, এই অতিভুজটা। বোঝাই যাচ্ছে এই বাহু 4, এই বাহু 4, অতিভুজ বের করতে পারবো না? অতিভুজ 4√2, কথা শেষ। তার মানে উত্তর হবে 4√2। দেখো বুঝছো কিনা? বুঝা গেছে? আমি কিন্তু ভেঙে ভেঙে আগাইছি। মূলবিন্দুগামী, ফাইন। মূলবিন্দুগামী হয়ে কি হতে পারে সেটা দেখাইছি, যে মূলবিন্দুগামী হয়ে সে টোটালি এক্স অক্ষের উপরে বা টোটালি ওয়াই অক্ষের উপরে হইতে পারে, আবার দুইটা থেকেই পার্শিয়াল করে করে অল্প অল্প অংশ করে ছেদ করতেছে, এটাও হতে পারে। এখানে স্পষ্ট বলে দিছে মূলবিন্দুগামী হবে আর এক্স আর ওয়াই অক্ষকে 4 একক সমদূরত্বে ছেদকারী। তার মানে এক্স অক্ষ থেকেও 4 একক দৈর্ঘ্যের একটা জ্যা কর্তন করবে, ওয়াই অক্ষ থেকেও 4 একক দৈর্ঘ্যের একটা জ্যা কর্তন করবে। এখানে ছেদবিন্দু 4,0, এখানে 0,4। এইরকম সিচুয়েশনে থাকার পরে এর ব্যাস চাওয়া হয়েছে। তো সিম্পলি আমরা এখান থেকে লজিক্যালি আগাইছি। বুঝা গেছে? এখানকার কেসে তুমি আসলে তথ্যগুলোকে ইমপ্লিমেন্ট করেও করতে পারো, একই জিনিস। আমার কাছে এটা মনে হয় ইজি হবে। তারপরে আগাই। এরপরে বলছে পি কিউ এর কোন মানের জন্য x-2 × x-p প্লাস x-p × x-q প্লাস x-q × x-2 = 0 এই সমীকরণের মূলদ্বয় পূর্ণবর্গ হবে। আচ্ছা ফাইন, এইটার মূল দুইটা পূর্ণবর্গ বা স্কোয়ার নাম্বার হতে হবে, এই শর্তে আমাকে আগাতে হবে। তাহলে পি কিউ এর কোন মানের জন্য? এখন কথা হচ্ছে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে পি কিউ এর কোন মানের জন্য বলছে, এখানে যদি তুমি কষ্ট করে সবগুলা এই যে গুণের ব্যাপারগুলা গুণ করে দাও, বন্টন করে দাও, এখানে গুণ করে দিয়ে তারপর ওভারঅল হিসাব করো, কাজটা লেন্দি হবে না? এর থেকে সহজ এটা না? যেহেতু এইখানে আসলে খুব সিম্পলি দ্বিঘাত সমীকরণই আসবে ওভারঅল। এখানে এই পার্টটাও দ্বিঘাত, এটাও দ্বিঘাত, এটাও দ্বিঘাত, তিনটা যোগ করলে দ্বিঘাতই আসবে। তো দ্বিঘাত সমীকরণ যেহেতু আসবে, আমরা সিম্পলি পি কিউ এর যে মানের অপশনগুলো আছে, অপশনগুলো একে একে বসায় টেস্ট করি। তারপরে যেই অপশনের জন্য আমাদের যে এই সমীকরণের মূল দুইটা, ওই দুইটা পূর্ণবর্গ আসবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করব। কথা বুঝছি? একটা আসে 1.33 আর একটা আসে 2, দুই কেসেই একই জিনিস আসবে, সো এটা কোনোটাই উত্তর নাই। এটা একটু চেক করতে গেলে একটু টাইম লাগতে পারে তোমাদের। তারপরে দেখো বলছে x, y বিন্দুতে y-3² 8 × x-4 এই বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব কত? ওকে, এখন এখানে উপকেন্দ্রিক দূরত্ব চাওয়া হয়েছে। উপকেন্দ্রিক দূরত্ব কেস এইটার একদম মাদার শেপটা চিন্তা করি। এটা তো একটা ব্রাঞ্চ শেপের ইকুয়েশন লেখা আছে, তাই না? এটার একদম মেইন শেপটা কি ছিল? y² = 4ax প্যারাবোলার। y² = 4ax এর যে কোনো পয়েন্টের উপকেন্দ্রিক দূরত্ব কত হইতো? x + a হইতো। এখন এখানে যেহেতু ব্রাঞ্চ শেপ আছে, এখানে কি হয়ে যাবে? x এর জায়গায় আসবে x - আলফা, অর্থাৎ x এর জায়গায় কি আছে? x - 4 আছে, ওটা বসে যাবে। তার মানে এখানে কি আসতেছে? তাহলে x + a, এটা আমরা জানি। এখানে হবে x - আলফা + a, কারণ x এর জায়গায় x - আলফা আছে। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে x - 4 + a। a মানে কি বলো? a মানে হচ্ছে 4 × 2, a এর ভ্যালু হচ্ছে 2। তার মানে কি আসতেছে? x - 4 + 2, তার মানে x - 2। x - 2 উত্তর হওয়ার কথা। এখন দেখি আমরা যেটা বলছি এটা একটু লিখে দেখাই। ঘটনা হলো y² = 4ax, এই মাদার শেপের কেসে এইখানে উপকেন্দ্রিক দূরত্ব হয় কত? এখানে হয় x + a, এইটা হয় উপকেন্দ্রিক দূরত্বের ভ্যালু। বুঝছি? এইখানে উপকেন্দ্রিক দূরত্বের কেসে এটা হয় ফর্মুলা। এখন কিন্তু যদি এরকম হয় y - β² = 4a x - আলফা, তখন কি হয়ে যাবে উপকেন্দ্রিক দূরত্বটা? x - আলফা + a। বুঝছি? তো যার কারণে এইখানে ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে কত আসে? x - 4 + 2 x - 2। আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপরে আগাই। এখানে বলছে i - 1/i এর উপরে কিউব, তার এটার কি রাখছে? মডিউলাস রাখছে। মানে এটার ওভারঅল ম্যাগনিটিউডটা বা মডিউলাসের ভ্যালুটা ওর লেন্থটা
এইটা লাগবে। আগাই তাহলে কি করা যায় দেখি। এখানে দেখো তো 1/i কে কি লেখা যায়, মাইনাস আই লেখা যায়। 1/i কে যদি মাইনাস আই লেখা যায় তাহলে মাইনাস আই হয়ে গেল প্লাস, তার মানে i প্লাস আই 2i এর উপরে কিউব, তার মানে কত 8i কিউব। 8i কিউব মানে কি -8i, তো -8i এর মডুলাস কি আসবে, বোঝাই যাচ্ছে 8 আসবে, সিম্পল। তাহলে আমাদের 8 উত্তর হওয়ার কথা। এখন এই জিনিসটাতে কি বলছি, কি কি কাজ করছি সেই জিনিসটা একটু দেখাই। এখানে দেখো আমাদের i মাইনাস, এখানে এই যে 1/i আছে, 1/i মানে হচ্ছে -i। এখন তুমি বলতে পারো এইটা কোত্থেকে আসলো ভাইয়া, এটা কোত্থেকে আসলো একটু দেখাই। দেখো 1/i, এই 1 কে কি লিখতে পারি আমরা, i⁴ লিখতে পারি। i⁴/i মানে হচ্ছে i কিউব মানে -i, বুঝছি। এই তো, তাহলে এখানে i মাইনাস অফ -i তার মানে +2i হয়ে গেছে, +2i এর উপর কিউব, তার মানে কত আসে 8i কিউব। 8i, হ্যাঁ 8i কিউব, 8i কিউব। এখন এখান থেকে তাহলে আসে কত -8i, -8i এর মডিউলাস বুঝাই যাচ্ছে এটা কি হবে 8 হবে। -8i কোন দিকে বলো, নিচের দিকে, y অক্ষ বরাবর নিচের দিকে, অর্থাৎ কাল্পনিক অক্ষ বরাবর নিচের দিকে 8 দূরত্ব পাস করতেছে, সো বুঝাই যাচ্ছে ওর মডুলাসের ভ্যালু 8। ক্লিয়ার হয়েছে? সামনে আগে এরপরে বলছে 2 sin inverse x minus cos inverse x is equal to π/2 সমীকরণের সমাধান কত। আচ্ছা, এগুলোর কেসে যখনই তোমাকে সমাধান চাবে, সাধারণ সমাধান চাবে, এই ধরনের কেসগুলোর তে আমরা যেটা কাজ করব সেটা হলো কষ্ট করে ওইটাকে একদম ভেঙে ভেঙে সমাধান করার চেষ্টা মোটেও করব না, আমরা সিম্পলি অপশন চেক করব, যে অপশনটা দিয়ে মিলে যাবে ওটাই হচ্ছে আমাদের উত্তর। আগে তাহলে আমরা জাস্ট একে একে অপশনগুলো চেক করি। হ্যাঁ, 2 sin inverse √3/2 মাইনাস হলো cos inverse √3/2 আসলো 90 ডিগ্রি। এই তো, তার মানে √3/2 হচ্ছে আমাদের আনসার, এই জিনিসটাই হচ্ছে আমাদের আনসার, এই বি নাম্বারই হচ্ছে উত্তর। এরপরে দেখো এখানে বলছে কোন শর্তে এই যে এই রেখাটা এই অধিবৃত্তের অসীম তট হবে। তারপরে এখানে কে এর মানগুলো দেওয়া আছে, তার মানে কে এর মান কত হলে আসলে এই অধিবৃত্তের অসীম তট এইটা হবে সেটা জানতে চাইছে। তো আমরা একটু দেখি যে অধিবৃত্তের সমীকরণ কি দেওয়া আছে, x² / a² - y² / b² = 1, একদম আদর্শ অধিবৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে। সো এইটার কেসে আমরা কি জানি, এইটার কেসে এর অসীম তটের সমীকরণ কি হয়, y = +-b/ax, রাইট, b/ax হয়। তাহলে এখানে এই জিনিসটা যদি হয়ে থাকে, এর কাছে y = +-b/ax, এটা যদি হয় তাহলে এখানে আমি কি করব, আমি এখন এই যে y = +-b/ax এর জন্য +b/ax আর -b/x এইটার সাথে এই জিনিসটা তুলনা করে যার জন্য মানটা মিলবে সেটা উত্তর। আগেই তাহলে এখানে দেখি, তাহলে এইটার কেসে আমাদের কি হয়, আমাদের এই একদম আদর্শ একটা সমীকরণ দিছে, তাহলে এইটার কেসে আমাদের অসীম তলের সমীকরণ y = +-b/ax, আমরা একটা ফর্মুলা থেকে এটা জানি। তাহলে আমরা কি লিখতে পারি ay হচ্ছে +-bx। এখন দেখো আমাদের সমীকরণটা কোন শেপে লেখা আছে, bx এর একটা সহগ আছে -ay এরকম ভাবে আছে, তাই তো। তাহলে আমরা ওই অনুযায়ী লিখি। তাহলে যদি এখানে প্লাস নেই তাহলে কি আসবে, তাহলে প্লাস নিলে আসবে bx - ay = 0, আর যদি মাইনাস নেই তাহলে আসবে -bx - ay = 0। আমরা ওই ইকুয়েশনের যে শেপটা সেই শেপটা ম্যাচ করলাম। এরপরে এখন আমাদের দেখতে হবে যে আচ্ছা তাহলে আসলে কি হচ্ছে, কোন কেসে কিভাবে আগানো যায়। তার মানে আমরা দেখতেছি এই পুরো পার্টটুকু এর সাথে মিলে গেছে, এই যে bx - ay মিলে গেছে। তাহলে এইবার আমাদের কি মিলাতে হবে, আমাদের মিলাতে হবে এই bx এর সহগটা হয় +1 না হয় কি -1। তো সিম্পলি bx এর সহগ এখানে কি দিছে k-2, তার মানে k-2 এর ভ্যালুটা হয় +1 নিতে পারবো না হয় -1 নিতে পারবো, যে কোনো একটা নিলেই জিনিসটা মিলবে। তাহলে দেখো এখানে যদি আমি +1 নেই তাহলে k এর ভ্যালু কত আসে 3 আসে, আর যদি -1 নেই তাহলে k এর ভ্যালু কত আসে, তাহলে 2 - 1 অর্থাৎ 1 আসে। তাহলে k এর ভ্যালু 3 হলেও চলবে 1 হলেও চলবে। এখন দেখি কোনটা অপশনে আছে, k এর ভ্যালু 3 আছে অপশনে, তার মানে এটা উত্তর হবে। যদি k এর ভ্যালু 1 অপশনে থাকতো সেটাও কিন্তু উত্তর হতো, বুঝছি। সেখানকার কেসে অপশনগুলো এইভাবে দেওয়া যেত, যে মনে করো k = 3 প্রথমে দিল, এটা দেখেই সাথে সাথেই বোঝা যাচ্ছে k = 3 বসালে সেটা অসীম তটের সমীকরণ হয়। তারপরে সি নাম্বারে আমি দিলাম k = 1, তারপরে ডি নাম্বারে অপশন দিলাম এ এবং সি বোথ, তখন কিন্তু এ এবং সি বোথ দুইটাই আনসার হতো। এগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে, সবসময় উপরের কোনোটি উত্তর নয়, তারপরে হচ্ছে এ এবং সি উপরের সব কয়টি
এ এবং বি, বি এবং সি, এই ধরনের যখনই অপশন দিবে, যেখানে এই ধরনের জিনিসপত্র থাকবে অপশনে, খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের। বুঝা গেছে? সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখানে কিন্তু কে ইজ ইকুয়াল টু 3 একমাত্র এটার সলিউশন না, কে ইজ ইকুয়াল টু যদি 1 হতো তাও কিন্তু জিনিসটা কি হতো, মিলতো। বুঝছি? ওকে, আগাই তাহলে। এরপরে দেখো এখানে বলছে sin 3x ইজ ইকুয়াল টু হাফ সমীকরণের সাধারণ সমাধান কত? ইজি। আমাদের এখানে sin 3x ইজ ইকুয়াল টু হাফ, তার মানে জিনিসটা কীরকম ভাবে আছে, sin x বা sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা, এরকম ভাবে আছে, তাই না? sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফার একদম জেনারেল সলিউশনটা আমরা কি জানি, থিটা ইজ ইকুয়াল টু কি হয়, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, এই জিনিসটা আসে। তো সেখান থেকে আমরা ওই অনুযায়ী মিলাই দেখব কোন জিনিসটা উত্তর আসে। এখানে x এর জায়গায় 3x আছে, তার মানে n পাই এর কেসে n পাই বাই 3 আসবে। n পাই বাই 3 কি সবগুলোই আছে? হ্যাঁ, সবগুলোই আছে। n পাই বাই 3 এর পরে এখানে কি আসে, প্লাস -1 টু দি পাওয়ার n, এখানে প্লাস আছে, এখানে আরেকটা তো প্লাস নেই, তাহলে এটাই উত্তর হওয়ার কথা, এই নাম্বারে উত্তর হবে। এখন তাও আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, আমরা কি দেখতেছি, sin 3x ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে sin 30, মানে হলো 30 মানে কত, পাই বাই 6। এখন যদি এটা হয়ে থাকে আমরা কি জানি, 3x ইজ ইকুয়াল টু লেখা যাবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, আলফার ভ্যালু হচ্ছে পাই বাই 6, পাই বাই 6 বসালাম। অতএব x এর ভ্যালু কত আসে, n পাই বাই 3 প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6, নিচে 3, তার মানে পাই বাই 18। এই তো এই নাম্বারটাই আনসার। আই হোপ এই জিনিসটাও আমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে কোয়েশ্চেনটা দেখো, এইখানে কি বলছে, এইখানে বলছে যে ভূমি হতে কত আদিবেগে একটা বস্তু উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে উহা সর্বোচ্চ 9/2g মিটার উপরে উঠবে। বুঝাই যাচ্ছে ভূমি থেকে কত আদিবেগে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে বলছে। তো ভূমি থেকে ইউ আদিবেগে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা u²/2g পরিমাণ উচ্চতায় উঠে। তো এখানে 9/2g সব কিছু দেওয়াই আছে, তার 9 মানে হচ্ছে u², তার মানে ইউ এর ভ্যালু 3। একদম ক্লিয়ার, একদম সিম্পল জিনিস, কুইক লিখে ফেলি, বুঝাই যাচ্ছে। আগাই, এরপরেরটাতে কি বলছে, এখানে বলছে 1,2 বিন্দু থেকে আগত একটা আলোকরশ্মি x অক্ষের উপরে এই বিন্দুতে প্রতিফলিত হয়ে 5,3 বিন্দু দিয়ে যায়, এই বিন্দুর স্থানাঙ্ক কোনটি? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এটা আসলে প্রতিবিম্ব সংক্রান্ত একটা কোয়েশ্চেন চলে আসছে, তাই না? এখন আমরা তাহলে কনটেক্সট অনুযায়ী চিত্রটা এঁকে ফেলি। আমাদের x অক্ষ y অক্ষ এঁকে ফেলতে হবে। x অক্ষ y অক্ষ যদি আমরা আঁকি, x অক্ষ y অক্ষ আঁকলাম, এরপরে ও আচ্ছা, এইটার কেসে আমার থট প্রসেস কি সে জিনিসটা তো বলিনি। এই ধরনের কেসগুলোতে যখনই তোমাকে এইখানে প্রতিবিম্ব সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে এবং এটা বিন্দুর প্রতিবিম্ব না, তুমি খেয়াল করো এখানে কি বিন্দুর প্রতিবিম্ব নিয়ে কাজ হয়েছে? এখানে কিন্তু আসলে বিন্দুর প্রতিবিম্ব নিয়ে কাজ হয়নি। স্পষ্ট যে আচ্ছা একটা রেখা দেওয়া আছে, একটা সার্টেন বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুর প্রতিবিম্ব ওই রেখার সাপেক্ষে যাচ্ছে, ব্যাপারটা এমন না। এখানে বরং একটা রেখা দেওয়া আছে, এইটা কি হচ্ছে, এইটা আসলে 1-2 বিন্দু দিয়ে পাস করে, এটা এক্স অক্ষের উপরে সামহাউ পড়তেছে, এক্স অক্ষটা একটা প্রতিফলক হিসেবে কাজ করতেছে। এরপরে এক্স অক্ষটা প্রতিফলক হিসেবে কাজ করে, এক্স অক্ষের থেকে ও যখন প্রতিবিম্ব তৈরি করবে ওই রেখাটার, তখন আসলে এইখানে প্রতিফলিত হয়ে যাচ্ছে। এরপরে ওই প্রতিবিম্বের রেখাটা আলটিমেটলি 5,3 পয়েন্ট দিয়ে পাস করে, এই তথ্যটা দেওয়া আছে। তাহলে এটা আসলে বিন্দুর প্রতিবিম্ব একটা রেখার সাপেক্ষে, ব্যাপারটা এমন স্পষ্টভাবে না, রেখার প্রতিবিম্ব। তো এইগুলোর কেসে যখনই তোমাকে এই বিন্দু দিয়ে ঘটনাগুলো দিবে, আমার কাছে মনে হয় এখানে আমাদের আসলে চিত্র এঁকে আগানোটা বেটার। আগাই তাহলে, এখানকার কেসে বলে দিছে 1,2 বিন্দু থেকে আগত, তাহলে 1,2 বিন্দুটা একটু পয়েন্ট আউট করি এখানে। তাহলে 1,2 থাকলো। এই 1,2 এর পরে এইখান থেকে আগত একটা আলোকরশ্মি এক্স অক্ষের উপর প্রতিফলিত হয় 5,3 পয়েন্ট দিয়ে যাবে, তাহলে ওটা 1 2 3 4 5, এটা যদি 2 হয়, 8 মনে করো 3, তাহলে এই পয়েন্ট দিয়ে সে পাস করছে, এখান থেকে এসে প্রতিফলিত হয়ে তারপরে এই পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে এইখানে এই পয়েন্ট দিয়ে যদি সে পাস করে, তাহলে এরকমভাবে আগাইছে আর কি, এই পয়েন্ট দিয়ে ধরে নিলাম পাস করছে এইভাবে, আর এক্স অক্ষের উপরে এখানে আপতিত হওয়ার পরে এভাবে প্রতিফলিত হয়েছে, আর এইখানে আপতিত রশ্মিটা আমি এই অনুযায়ী এইভাবে দেখাই গেল। এখন যদি এই এক্স অক্ষটা একটা প্রতিফলক হিসেবে কাজ করে অ্যান্ড এরকম ঘটনা ঘটে, এরকম ঘটনা যদি ঘটে, তাহলে আসলে এইখানে আমাদের ওই যে
আপতন বিন্দুটাতে আমরা যদি লম্ব আঁকি, ওই লম্বটা কীরকম হবে একটু দেখো তো। ওই লম্বটা এরকম হবে না? ওই লম্বটা এরকম হবে, খুব সিম্পল। অ্যান্ড ওই লম্বটা যদি এরকম হয় তাহলে আসলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি খুব সিম্পলি একদম প্রতিফলনের সূত্র, যে জিনিসটা আমরা ফিজিক্সেও পড়ে আসছি, সেখান থেকে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, তাই না? তার মানে এইখানে এটাকে যদি আলফা বলি, এটাও আলফা। আবার ঠিক একইভাবে এটা যদি আলফা হয়, এটা তো বিটা, অর্থাৎ 90 মাইনাস আলফা আর কি, একই কথায়। এইটা বিটা হলে এটাও বিটা, বোঝাই যাচ্ছে, খুব সিম্পল। তাহলে এখন যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আসলে আমরা কি বলতে পারি? এইখান থেকে আমরা পাচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে 1,2, তার মানে এই ডিস্টেন্সটুকু 2, আর এই ডিস্টেন্সটুকু কত? এটা পয়েন্ট হচ্ছে 5,3, তার মানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 3। আবার এইখানে তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, দুইটাই সমকোণী ত্রিভুজ। একটু চেক করি তো এই সমকোণী ত্রিভুজ দুইটার মাঝে, এদের মাঝে আর কি বলা যায়? এটা 90, এটা 90, এটা বিটা, এটা বিটা, এটা যদি বিটা হয় এটা হচ্ছে 90 মাইনাস বিটা মানে আলফা। এই একইভাবে এটা যদি বিটা হয় এটা আলফা, 90 মাইনাস বিটা অর্থাৎ আলফা। তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এই দুইটা ত্রিভুজ আসলে পরস্পর কি? এই দুইটা ত্রিভুজ আসলে পরস্পর একদম সিমিলার ট্রায়াঙ্গেল, অর্থাৎ অনুরূপকোণী ত্রিভুজ, তাই না? অনুরূপকোণী ত্রিভুজের কেসে আমরা কি লিখতে পারবো? অনুরূপকোণী ত্রিভুজের কেসে আমরা জানি যে আসলে এদের কি হয়, এদের কেসে রেশিওটা, বাহুগুলার, অনুরূপ বাহুগুলার যে রেশিওটা, এটা পরস্পর সমান হয়। তাহলে আমরা ওই অনুযায়ী রেশিও মিলানো ট্রাই করবো। তো রেশিও মিলানো যদি ট্রাই করি, এখানে দেখি এই 2 আর 3, এইখান থেকে একদম একটা রেশিও স্পষ্ট পাওয়া যাচ্ছে। আর কি রেশিও আনা যায়? এইখান থেকে আমরা দেখছি যে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1,2, তার মানে এই ডিস্টেন্সটুকু 1, আবার এই টোটাল ডিস্টেন্সটুকু 5, তাই না? এই টোটাল ডিস্টেন্সটুকু 5 কেন? কারণ এটা হচ্ছে 5,3। তাহলে এদের ইন বিটুইন ডিস্টেন্সটা কত? ইন বিটুইন ডিস্টেন্সটা হচ্ছে 4। ইন বিটুইন ডিস্টেন্স যদি 4 হয়ে থাকে তাহলে আসলে আমরা কি বলতে পারবো? এইটা যদি x হয়, এটা হচ্ছে 4 মাইনাস এক্স, সিম্পল। তাহলে এখন আমরা আসলে হাতিয়ার পেয়ে গেছি, আমাদের এখন জাস্ট x এর ভ্যালুটা দরকার। x এর ভ্যালুটা হইলেই এই পয়েন্টটা আমরা পেয়ে যাব, তাই না? আমাদের তো ওই পয়েন্টটাই বের করতে বলছে। আগাই তাহলে সিম্পলি কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 4 মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই ত্রিভুজের এক বাহু বাই এই ত্রিভুজের এক বাহু, এটার বাই এটার, তার মানে 3/2। ক্যালকুলেট করে আগাই, তাহলে 4/x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এখান থেকে আসতেছে আমাদের 4/x ইজ ইকুয়াল টু আসে কত? 5/2। 5/2 তার মানে x এর ভ্যালু আসে হচ্ছে গিয়ে 8/5। 8/5 মানে কত বলো? 1, 3, 3-এর জন্য 0.6, তার মানে 1.6। তাহলে গেল এখান থেকে x এর ভ্যালু আসলো 1.6। তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে 2.6। এখান থেকে তার মানে বিন্দুটা হচ্ছে 2.6,0, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এগুলোর কেসে এই ধরনের ম্যাথ আসলে অবশ্যই অনুরূপ কোণী কিনা এই ব্যাপারটা সবসময় চেক করবা। সবসময় দেখবা যে অলমোস্ট ইন এভরি কেস এই টাইপের প্রবলেম দিলে এই অনুরূপ কোণী ত্রিভুজের যে প্রপার্টিটা, এটা যদি তুমি ধরতে পারো তাহলে আসলে কাজটা খুব সহজ হয়ে যাবে। ওকে, এইখানে দেখো, এইখানে এক্স এর ভ্যালু যে 1.6 পাইছো, 1.6,0 এটাও কিন্তু অপশনে আছে। এটা কিন্তু কারেক্ট আনসার না। কেন বলো তো? কারণ আমার তো দরকার এক্স অক্ষের উপরে এই বিন্দুটা, অর্থাৎ এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক। এই বিন্দুটার স্থানাঙ্ক মানে কি? এইটুকুই তো 1, তাহলে আরও হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে 1.6, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? 2.6। 2.6 হচ্ছে এই যে আমাদের ওয়াই অক্ষ থেকে ওটার ডিস্টেন্স, তার মানে বোঝা যাচ্ছে পয়েন্টটা 2.6,0, 1.6 কিন্তু না। এরপরে কোয়েশ্চেনটা দেখো, এখানে বলা আছে x² / 3 - y² / 4 = 1, এই অধিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক কত? তো এখন একদম আদর্শ আকারের একটা অধিবৃত্ত দেওয়া আছে, এই ধরনের কেসে আমাদের প্যারামেট্রিক স্থানাঙ্ক কত হয়? প্যারামেট্রিক স্থানাঙ্ক হয় a sec θ আর হচ্ছে কি কমা b tan θ, তাই না? এখান থেকে যদি এই জিনিসটা জানো তাহলে তো খুব সহজে করতে পারবা, আর যদি নাও জানো তাও আমি কিভাবে করা যায় সেটা শিখাই দেবো। এইখানে x² / a² মাইনাস y² / b² ইজ ইকুয়াল টু 1, এইটার কেসে, এখানকার কেসে আমরা এইগুলোর এই অধিবৃত্তের যে পয়েন্টগুলো, এগুলোকে প্যারামেট্রিক স্থানাঙ্কে যদি আমরা স্থানাঙ্ক বসাতে চাই তাহলে আসবে কত? a sec θ b tan θ, তাই না? এইখান থেকে তুমি যদি a sec θ b tan θ না নিয়ে a cosec θ আর হচ্ছে b cot θ নাও, তাও আসলে জিনিসটা হবে, তাও জিনিসটা চলবে। তাও এখান থেকে আমরা এই জিনিসটা যদি ফলো করি তাহলে কি আসে? a এর মান কত? a এর মান হচ্ছে এখানে √3, তার মানে কত আসে? √3 sec θ, আর হলো b এর মান আসে 2, তার মানে 2 tan θ। এই তো, তাহলে এখান থেকে আমাদের আসলে এর প্যারামেট্রিক স্থানাঙ্ক এইটা। এটা এখন কার সাথে মিলে একটু দেখি। √3 cos θ, √3 / cos θ মানে √3 sec θ হয়ে গেছে, 2 tan θ 2 / cot θ, এই তো। তার মানে অপশন বি হচ্ছে আমাদের
কারেক্ট আনসার। এইটার কেসে যদি তুমি এই জিনিসটা না জানো যে আচ্ছা ভাইয়া এইটার কেসে আদর্শ কেসে আমাদের আসলে প্যারামেট্রিক স্থানাঙ্ক কত হয়, তাহলে তুমি খুব সিম্পলি যেটা করবা সেটা হচ্ছে এইগুলোর মাঝে এই চারটা এখানে বসায় দেখাবো, বসায় দেখবা এইটা ভুজের জায়গায় বসাবা, এটা কোটির জায়গায় বসাবা, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় বসানোর পরে যেটা দিয়ে সিদ্ধ হবে সেটা উত্তর। সিম্পল, কারণ ওর প্যারামেট্রিক স্থানাঙ্ক যেহেতু, তাহলে ওকে তো সিদ্ধ করতেই হবে। এরপরে আসো, এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 16y প্লাস 14 ইজ ইকুয়াল টু 0 এই উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। সিম্পল, আমাদের একটা উপবৃত্তের কেসে আদর্শ একটা উপবৃত্ত আছে, ওই উপবৃত্তটার একটা সমীকরণটা লিনিয়ারলি দেওয়া আছে। এখন এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক চাইছে। কেন্দ্র মানে কি? আলফা কমা বিটা, তাই না? তার মানে আমাদের কি লাগবে? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এই শেপে প্রকাশ করতে হবে। এই শেপে প্রকাশ করলেই কাজ শেষ। আমাদের কিন্তু অন্যান্য জিনিসগুলো নিয়ে আমি চিন্তা না করলেও চলবে। আগাই তাহলে এখানকার কেসে আমাদের এক্স স্কোয়ার আছে মাইনাস 2x আছে, তাহলে কি হবে? বুঝাই যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 করতে হবে, তাহলে আমাদের এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আসবে। তার মানে এইখান থেকে আলফার ভ্যালু পেয়ে গেলাম কত? 1। এরপরে আসো 4y স্কোয়ার আছে মাইনাস 16y আছে, তাহলে 4y স্কোয়ার মাইনাস 16y, তাহলে আমাদের হোল স্কোয়ার মেলানোর জন্য কি লাগবে একটু দেখি। তাহলে আসে y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, তার মানে আসতেছে y মাইনাস 2 হোল স্কোয়ার। এই যে বিটার ভ্যালু পেয়ে গেছি, বিটার ভ্যালু 2। আমাদের কেন্দ্র কত হয়? আলফা কমা বিটা, তাই না? তাহলে এখানে কত আসতেছে? সেটা 1,2। এই তো সি নাম্বারটাই হচ্ছে আনসার। এখানে আমি কি বলছিলাম? অন্যান্য ব্যাপারগুলো নিয়ে চিন্তা না করলেও হবে, কারণ অন্যান্য ব্যাপারগুলো নিয়ে চিন্তা কখন করতে হয়? যখন আমাদের এ আর বি এর ভ্যালু দরকার হয়। এখানে তো এ বি এর ভ্যালু দরকার নেই, আমার আলফা বিটা দরকার। আলফা বিটা জাস্ট হোল স্কোয়ারটা বানালেই হবে। আগেই এইটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে কোনো বিন্দুতে পি এবং p/2 মানের দুইটা বল ক্রিয়াশীল। প্রথম বলটাকে 3 গুণ করলে দ্বিতীয়টার মান 12 একক বৃদ্ধি পায়। পি এর কোন মানের জন্য বল দ্বয়ের লব্ধির দিক অপরিবর্তিত থাকবে? সিম্পল, আমাদের এখানে বল দ্বয়ের লব্ধির দিক অপরিবর্তিত থাকতে হলে কি করতে হয়? আমাদের আসলে প্রথম কেসে বল দ্বয়ের যে রেশিও, দ্বিতীয় কেসে বল দ্বয়ের রেশিও সেম হতে হয়। সেই জিনিসটা অ্যাপ্লাই করে খুব সিম্পলি এখানে পি এর মান পাওয়া যেতে পারে, তাই না? তাহলে ওই অনুযায়ী যদি আমরা আগাই তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যে প্রথম কেসে এদের রেশিও হচ্ছে p/2 ইজ ইকুয়াল টু, দ্বিতীয় কেসে p হয়ে গেছে 3p আর p/2 হয়ে গেছে p/2 প্লাস 12। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই p আর এই p ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আমরা যদি আর গুণ করে দেই তাহলে দাঁড়ায় p/2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 3p/2। তাহলে 3p/2 থেকে p/2 যদি মাইনাস করি তাহলে থাকে p ইজ ইকুয়াল টু 12। এই তো, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12। এখন কথা হলো এই জিনিসটার কেসে বেসিকটা কি ছিল মনে আছে? বেসিকটা কীরকম ছিল? বেসিকটা ছিল এমন যে আমাদের এই প্রথম সিনারিওতে যদি এইটা হয় তাদের চিত্র, যে এখানে ধরে নিলাম এই বরাবর পি কাজ করতেছে আর এই বরাবর p/2 কাজ করতেছে। এখন এদের লব্ধির দিকটা কোন দিকে? লব্ধির দিকটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে লব্ধির দিক থাকলো। এখন দ্বিতীয় কেসে কি হয়ে গেছে? এটা 3 গুণ হয়ে গেছে, এটা 12 একক বেড়ে গেছে, কিন্তু স্টিল এদের লব্ধির দিকটা অপরিবর্তিত থেকে গেছে। তাহলে এটা কিভাবে পসিবল? কোন কেসে পসিবল? তাহলে এটা পসিবল তখনই যদি আমাদের জাস্ট সিম্পলি এটা কি হয়? সিম্পলি আগের মতোই থাকে, আগের মতোই থাকবে, জাস্ট এইখানে একটু সাইজে ও আগের থেকে বড় হয়ে যাবে, এরকম হবে ঘটনাটা। বুঝছি? এরকম যদি হয় তাহলে আসলে কি হবে? আমাদের এই যে লব্ধির দিকটা এইটা আসলে অপরিবর্তিত থেকে যাবে। আমার চিত্রটা আসলে পুরোপুরি অ্যাকুরেট হয়নি, যার কারণে একটু অন্যরকম লাগতেছে, বাট ওভারঅল থিমটা হচ্ছে এরকম গেল। তাহলে এখান থেকে আমাদের আসলে কি বলা যায়? যে এইটাই জাস্ট বড় হয়ে ওইটা হয়েছে, তার মানে এদের রেশিওটা সেম থাকার কারণে এই জিনিসটা আমাদের লিখতে পারবো আমরা। এই ছিল আমাদের আজকের সবগুলো কোয়েশ্চেনের সলিউশন। আই হোপ সবগুলো জিনিস ক্লিয়ারলি বোঝা গেছে, অ্যান্ড আমি সবগুলো কোয়েশ্চেনের কেসে যতটা পারা যায় ভেঙে বলার ট্রাই করছি। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।